আচ্ছা, 11 নম্বর লেকচার অর্থাৎ 2 নম্বর টিউটোরিয়ালের আপনাদেরকে স্বাগতম। তো আমরা 11 নম্বর লেকচার এখন শুরু করব। তো এখন আমরা যেটা করব, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো নিউটন সেকেন্ড ল কি বলছে বলেন তো, যে ভরবেগের পরিবর্তনের হারই বল। তাহলে ভরবেগ কি? ভরবেগ হচ্ছে আমাদের পি। আর পি সমান আমরা কি লিখতে পারি বলেন তো? পি সমান আমরা লিখতে পারি ভরবেগ, তাই না? তাহলে এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ। তো এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা কিন্তু একটা পার্টিকেলের জন্য করব, সিস্টেম অফ না। এখন একটা পার্টিকেলের জন্য করব, পরবর্তীতে সিস্টেম অফ পার্টিকেলের জন্য করব। তার মানে এখন করছে একটা ইটের ঢিলের একটা গুড়া, তো একটা কণার জন্য, আর পরে করবো ইটের একটা ঢিলের জন্য, ঠিক আছে? এম ভি এখন ভরবেগের পরিবর্তনের হার কার সাথে? টাইমের সাপেক্ষে। তাহলে পরিবর্তনের হারকে আমরা এই ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করি ক্যালকুলাসে, তো আপনারা পড়ছেন। তাহলে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে এটাকে আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন করে দেব ডিটি। এখন দেখেন, এম যেহেতু বস্তুর ভর কনস্ট্যান্ট, এম বাইরে চলে যাবে, এটা হবে ডিভি বাই ডিটি। এখন আমরা কি জানি, বেগকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে কি পাওয়া যায়? অ্যাক্সিলারেশন। তাহলে এম এ, তাহলে এম এ মানে কি? এফ। তাহলে বুঝতে পারছেন, ভরবেগের পরিবর্তন হারই হচ্ছে বল। তাহলে সেকেন্ড ল অনুযায়ী আমরা দেখছি এফ ইজিক্যাল টু এম এ। এম এ মানে তো এখানে বুঝতে পারছেন, এই যে পি থেকে পি কে এই যে এটা করে কিভাবে আমরা এফ পাই সেটা তো আমি এখানে দেখালাম। তাহলে এফ ইজিক্যাল টু এইটা লিখে দিচ্ছি আমরা। লিখে দেওয়ার পর বলছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলতে কি বোঝায়? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। মানে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হবে না, গতিশীল হলে গতিশীল, স্থির হলে স্থির। তো বলছে ইফ এফ ইজ ইকুয়াল টু জিরো, দেন ডিপি বাই ডি, এই যে ইকুয়েশনে এফ এর মান জিরো বসাই দেন। জিরো বসালে কি হবে? ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তখন কি হবে? এই টি এইদিকে ভ্যানিশ হয়ে গেল ডিটি। এখন ইন্টিগ্রেশন করেন বাই ইন্টিগ্রেটিং। এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে বলুন তো? এই যে এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এই সিটাকে একটা কনস্ট্যান্ট যোগ হয় না? এই ডিপি কে ইন্টিগ্রেশন করলে পাবো পি, মানে পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এই জিনিসটাকে, বুঝছেন? যেমন ইন্টিগ্রেশন ডিএক্স, এটার মান কত হয়? এক্স না, এক্স প্লাস সি। ডিপি কে ইন্টিগ্রেশন করলে কত হবে? টি। আর ইজিক্যাল টু কনস্ট্যান্ট, তার মানে এখানে ইন্টিগ্রেশনের মান টি প্লাস সি। আর সেই টি প্লাস সি, তাহলে ইজিক্যাল টু, এখানে ধরেন ইন্টিগ্রেশন করে আপনি টি প্লাস সি পেয়েছেন। তাহলে এখন পি সমান কত? পি ইজিক্যাল টু মাইনাস সি। এখন সে মাইনাস সি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? তার মানে এখন বস্তু কি, এই যে ভরবেগ মানে বস্তুর ভর এবং বেগের গুণফল কনস্ট্যান্ট। মানে কনস্ট্যান্ট মানে কি? ভরবেগ যদি জিরো হয় তো জিরো, যদি ভরবেগের একটা মান থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভরবেগে চলতে থাকে কোনো বস্তু, তাহলে সেটি সেই ভরবেগ নিয়ে চলতে থাকে। তাহলে বলছে therefore if total force F is equal to zero, then linear momentum is conserved. তাহলে এই যে এই লেকচারটা আমাদের একটু ছোট লেকচার হবে। তো এই লেকচারটা আমরা এখানে শেষ করছি। এটা কত নম্বর লেকচার? 11 নম্বর লেকচার আমরা এখানে শেষ করছি। এখন আমরা শুরু করব 12 নম্বর লেকচার। তো 12 নম্বর লেকচার কি বলছে? কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাও একটা পার্টিকেলের জন্য করব, পরবর্তীতে সিস্টেম অফ পার্টিকেলের জন্য করব, ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কাকে বলে বলেন তো? যে একটা বস্তুর ভরবেগ যদি পি হয়, যে সেই বস্তুর যে অবস্থান অরিজিনের মানে মূলবিন্দুর সাপেক্ষে, সেই অবস্থান ভেক্টর আর দিয়ে গুণ করলে আমরা লিনিয়ার মোমেন্টাম পাই, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই। তাহলে লিনিয়ার মোমেন্টাম ইনটু পার্টিকেলের অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তো ধরুন এখানে দেখি দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পার্টিকেল ইজ ডিফাইন্ড অ্যাজ, এই যে এইভাবে ডিফাইন করে দিয়েছে। তাহলে এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি পাই? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো এখানে প্রথমে করলাম লিনিয়ার মোমেন্টামের পরিবর্তনের হার, এখন করবো অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তন হার। তাহলে এই যে ডিএল বাই ডিএফ করে ডিটি করে দেন। তাহলে এটাকে মানে এইটা। এখন দেখেন, আমরা ইউ এবং ভি কে যখন ডিফারেন্সিয়েশন করি, তখন ইউ কে বাইরে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করি, প্লাস ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করি, তাই না? কিন্তু ইউ ক্রস ভি কে যখন ডিফারেন্সিয়েশন করবে, এখন বলেন ইউ ক্রস ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ক্রস ইউ, তাই না? ইজ ইকুয়াল টু মাইনাস ভি ক্রস ইউ। তো আপনাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ইউ ক্রস ভি কে যখন ডিফারেন্সিয়েশন করব, তখন কি হবে? ইউ কে বাইরে রাখবো, ক্রস ভি কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস
এবার কি ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, তাই না? এখানে কিন্তু এই অবস্থানের পরিবর্তন হচ্ছে, দেখেন আগে ইউ আছে আর এখানে পরে ইউ আছে, এখন এই অবস্থানের পরিবর্তন আর হবে না। ইউ আগে আছে আগেই থাকবে, ভি পরে আছে পরেই থাকবে। তাহলে এখন ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, ইউ কে ডিফারেন্সিয়েশন করে দেন ক্রস, এই যে ভি কে আমরা এখন বাইরে রেখে দিলাম। তাহলে এটা মনে থাকবে তো? তাহলে এখন এই আর এবং পি কে ডিফারেন্সিয়েশন করেছে, ডিফারেন্সিয়েশন করলে এইটা পাবে। পাওয়ার পরে দেখেন এখন ডি আর বাই ডিটি মানে কি, তার মানে কি আর কে সরণ, সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো বেগ ভি। আর এখানে পি, এই পি ভর, ভরবেগ গুণ হয়ে গেল। এবার আর আর বাইরে থেকে গেল, আর ডিপি বাই ডিটি ইজ ইকাল টু কি, এই যে পি এর মান এখানে বসাই দিয়েছে, পি মানে কি এম ভি, তাই তো? এই পি মানে এম ভি। তারপরে দেখেন ভি ক্রস এম ভি, পি এর মান আবার এখানে বসাই দিয়েছে, এই যে পি এর মান এখানে এম ভি বসাই দিয়েছে, আর ইনটু, এখন দেখেন এম যেহেতু কনস্ট্যান্ট, এম বাইরে বেরিয়ে আসছে, ভি কে ডিফারেন্সিয়েশন করে এ পেয়েছে, এম এ। এখন কথা হচ্ছে এই অংশটা কেন জিরো হয়ে গেল? এখন ভি, ভি একটা ভেক্টর না? এখন আমরা ভেক্টরে কি শিখেছি, আই ক্রস আই ইজ ইকাল টু জিরো, জে ক্রস জে ইজ ইকাল টু জিরো, মানে একটা ভেক্টরের সাথে সেই ভেক্টরের গুণ হলে তার মান জিরো হয়ে যায়। কেন মান জিরো হয়ে যায়? সেম ভেক্টর, মনে করেন এইদিকে একটা ভেক্টর আছে, আবার এ ভেক্টর এইদিকে, আবার আরেকটা ভেক্টর নেন বি, তার দিকেও এইদিকে, এ বি এর গুণফল কত জানি আমরা, এ বি সাইন থিটা, তাই না? এখন দুইটা ভেক্টরের দিকই যখন একই দিকে, তখন এদের মধ্যবর্তী কোণ কত, জিরো না? সাইন থিটা এর মান কত হয়ে যাবে, জিরো। সাইন জিরো ডিগ্রির মান কত, জিরো। তাহলে এই যে এ ক্রস বি সমান এত, এই যে জিরো দিয়ে গুণ করলে এটার মান হয়ে যাবে শেষ পর্যন্ত জিরো হয়ে যাবে, তাই না? তো দেখেন এই যে ভি ভেক্টরের সাথে ভি ভেক্টরের গুণ করছে, তাহলে এর মান কত হবে, এম ইন্টু মড ভি ইন্টু মড ভি, তাই তো? ইন্টু সাইন জিরো, সাইন জিরো ডিগ্রির মান জিরো, তাহলে এটার মান হয়ে যাবে জিরো। আর আর ইন্টু এম এ থাকছে, এম এ মানে কি এফ, এই এম এ মানে হচ্ছে এফ, আর ইন্টু এফ, যে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হার হচ্ছে আর ক্রস এফ। এখন আমরা কি জানি যে লিনিয়ারের যদি বল হয় মানে এফ হয়, আর লিনিয়ারের ক্ষেত্রে, তাহলে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে সেটি টর্ক, এই বলকে আমরা টর্ক দিয়ে প্রকাশ করছি, টর্ক সমান কি, আর ক্রস এফ। দি কোয়ান্টিটি আর ক্রস এফ ইজ কল্ড দি টর্ক এন্ড ডিনোটেড বাই এই যে টাউ, তাহলে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাচ্ছি, এটি সমান টর্ক। এখন দেখেন লিনিয়ার ভরবেগে আমরা কি বলছিলাম, বাহ্যিক প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কি বলবো, বলের ইকুইভ্যালেন্ট কি, টর্ক। তাহলে টর্ক যদি শূন্য হয়, তাহলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে এখন দেখেন, ইফ টর্ক ইজ ইকুয়াল টু জিরো, দেন ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো। এখানে এটা জিরো হয়ে গেলে এল কে ইন্টিগ্রেশন করলে, ডিএল কে ইন্টিগ্রেশন করলে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এল এর মান যদি স্থির থাকে, স্থির থাকবে শূন্য, আর এল যদি গতিশীল হয় একটা নির্দিষ্ট মান থাকে, তাহলে সেই মানটাই থাকবে। Therefore, the total torque is zero, then the angular momentum of the particle is conserved. অর্থাৎ অবস্থানের পরিবর্তন না হলে তাকে বলা হবে কনজার্ভ, মানে সংরক্ষিত হয়েছে। তো এটা আমরা কত নম্বর লেকচার শেষ করলাম, 12 নম্বর লেকচার শেষ করলাম। এখন আমরা 13 নম্বর লেকচার শুরু করব। এখন দেখেন আমরা সিস্টেম অফ পার্টিকেলের জন্য কাজ করব, প্রুভ দি লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে একটা, দুইটা, তিনটা এনার্জি ফর এ সিস্টেম অফ ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল। তাহলে সিস্টেম অফ পার্টিকেলের জন্য এখন করব, ঠিক আছে? তো প্রথমেই চলেন আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে চলে যাই। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তো আগের দুইটা কিন্তু আপনারা ফিজিক্সে করে আসছেন, এবং এইটা এখন একটু নতুন। কনসিডার এ সিস্টেম অফ পার্ট অফ এন পার্টিকেল, মানে একটা সিস্টেমে ধরি এন সংখ্যক পার্টিকেল আছে, উইথ দি পজিশন আর আই, মানে আর আই মানে কি, এন সংখ্যক পার্টিকেলের এন সংখ্যক অবস্থান ভেক্টর থাকবে আর ওয়ান থেকে আর এন পর্যন্ত, অ্যান্ড মাস এম আই, তার মানে এম এর ভরও এম ওয়ান থেকে এম এন পর্যন্ত, যেখানে আই এর মানে যে এখানে আমরা এটা লিখে দিয়েছি। নাও টোটাল লিনিয়ার মোমেন্টাম ইজ, টোটাল লিনিয়ার মোমেন্টাম কি হবে বলেন তো, এই যে এন সংখ্যক পার্টিকেল আছে, প্রত্যেকটা পার্টিকেলের যে মোমেন্টাম, তাদের যোগফলই হচ্ছে টোটাল মোমেন্টাম। তাহলে সেই টোটাল মোমেন্টামকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, তাহলে এই টোটাল মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু কি, এই সামেশন অফ পি আই, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, এখন পি আই মানে কি, এম আই আর আই, সরি এম আই, পি ইজ ইকুয়াল টু এম এ, তাই না?
যদি ভরবেগ, সরি, এম ভি, ভরবেগ, তাই না? এই ভরবেগ, কিন্তু এই বেগ সমান কি, এই যে বস্তুর অবস্থান ভেক্টরকে একবার ডিফারেন্সিয়েশন করলে ভি পাওয়া যায়, কিন্তু সেটাই লিখেছি আমরা এম আই আর আই। এখন এই যে এই জিনিসটা পালাম, দেখেন এই জিনিসটা কিভাবে পালাম, এইটা সমান হবে কত, সামেশন ওভার আই এম আই ইন্টু ডি আর আই বাই ডিটি। ঠিক আছে, তাহলে এইটা সমান এইটা আসছে। এখন এখান থেকে দেখেন কি কমন, এই ডিফারেন্সিয়াল ডি বাই ডিটি কমন নিয়ে এই যে এই পাশে পাঠাই দিয়েছে। এখন হ্যাঁ, এখানে এইটা কেন কমন নেওয়া যায়, কারণ এম তো কনস্ট্যান্ট, যখনই আমি এইটা দিয়ে এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব তখন কি হবে, এম বাইরে বেরিয়ে আসবে আর ডি আর আই বাই ডিটি হবে, দেখেন এইরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা মানেও যা, এইটা মানেও তাই। এখন দেখেন এই জিনিসটাকে কিভাবে লিখছে, এম বড় হাতের এম, এম আই এর জায়গায় সামেশন ওভার আই এম আই আর ইন্টু আর আই, এটাকে এম বড় হাতের এম আর আকারে লিখছে। এম আর আকারে কেন লিখছে, এম আর এর পরিচয় দেখেন নিচে দিয়েছে, একটু নিচে দিয়েছে, হোয়ার এম ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ পার্টিকেল এন্ড আর ইজ ইকুয়াল টু এই অংশটা সেন্টার অফ মাস, অর্থাৎ কোনো একটা এন সংখ্যক বস্তু মানে একটা ইটের ঢিল, সেই ঢিলের সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্রটা কোথায় হবে, এই ভর কেন্দ্রের সূত্র দেখেন এখানে লিখেছে। এইটা সেই ভর কেন্দ্রের সূত্র লিখেছে। ভেক্টরে কিন্তু জিওমেট্রিতে ভর কেন্দ্রের সূত্র কিন্তু শুধু কোঅর্ডিনেট দেওয়া হয়, আর ভেক্টরে কিন্তু শুধু কোঅর্ডিনেট না, অবস্থান মানে কোন দিক, কোঅর্ডিনেট প্লাস কোন দিকে তার অবস্থান, সেইটা দিয়ে ভর কেন্দ্র বের করতে হয়। তো দেখেন আর যদি এইটা হয় আর এম যদি এইটা হয়, তাহলে এম এর মান এখানে বসাই দেন, তাহলে আই সামেশন ওভার আই কমন নিলাম, আর এখানে কি হবে, এম আই আর আই বাই এম আই, অর্থাৎ যে এখানে যে সামেশন আছে তিনটে সামেশন, এই যে কমন নিয়ে নিলাম একবারে। ঠিক আছে, এই এম আর এ এম কমন গেলে এম আই আর আই, অর্থাৎ এই জিনিসটা পেয়ে যাচ্ছে আমরা, এই যে এই জিনিসটা পাচ্ছি। তাহলে দেখেন, তাহলে এইটা সমান আমরা এইটা লিখতে পারি। তাহলে এখন এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এম কনস্ট্যান্ট, এম বাইরে বসে গেল, আর আর কে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো কি, আর ডট, ফ্রম ইকুয়েশন 1 উই গেট পি ইজ ইকুয়াল টু এত, তাই না? এই যে পি, পি এর মানে তো এইভাবে বের করলাম, পি এর মান হচ্ছে এম ইন্টু আর ডট আই, যেখানে এম হচ্ছে সেন্টার অফ মাস এবং আর হচ্ছে এই বড় হাতের আর কি হচ্ছে, সরি বড় হাতের আর হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের অবস্থান ভেক্টর, আর এম হচ্ছে যে বস্তুটার মানে ইটের ঢিলের টোটাল ভর, যে পার্টিকেল গুলোর ভরের যোগফল হচ্ছে বস্তুর ঢিলের টোটাল ভর। তাহলে এখন এম আর এখন দেখেন এইটাকে ভরবেগের পরিবর্তন, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এখন কিভাবে, এখানে কিন্তু লিখিনি, আপনাদের ধরে নিতে হবে যে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা পাই এই কথাটা, যেহেতু এখন বড় ক্লাসে উঠে পড়েছেন তো তাই এই কথাটা বারবার লেখার প্রয়োজন নেই। যে ফ্রম নিউটন সেকেন্ড ল, ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা কি পাই, টি বাই ডিটি ইজিক্যাল টু এম আর, তাহলে এখানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে পি কে যেমন ডিফারেন্সিয়েশন করে এই অংশটা পেয়েছি, তাহলে এটাকেও এই যে পুরো অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এম কনস্ট্যান্ট বাইরে চলে গেল আর আর ডট হয়ে গেল আর ডাবল ডট ইজিক্যাল টু এফ ই, মানে এফ ইটা কি, টোটাল এক্সটার্নাল ফোর্স, মানে বাইরে থেকে যে বল প্রয়োগ করছি। এখন আপনি বলতে পারেন স্যার আমরা শুধু এফই লিখলাম কেন, আমরা তো শুধু এফ লিখে রাখতে পারতাম। হ্যাঁ, আসলে এখানে যে বাহ্যিক যে বল প্লাস এই বস্তুর অভ্যন্তরেও, যেহেতু সিস্টেম অফ পার্টিকেল, বস্তুর অভ্যন্তরেও কিছু বল কাজ করছে, তো সেই বলটা আমরা ভ্যানিশ করে দিয়েছি। কেন ভ্যানিশ করেছি বলেন তো, সেইটার যুক্তি আমরা দেখেন কিছু দূর পরে যে পাবো। তো এটা যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে করব তখন এটা আমাদের প্রমাণ করা লাগে। তো দেখেন এই আর একটা অবস্থান ভেক্টর আর আই এবং আর যে একটা অবস্থান ভেক্টর, আর তাহলে এই দুইটা অবস্থান ভেক্টর থেকে এই একটা অবস্থান ভেক্টর আমরা আর আই জে নির্ণয় করছি, আর আই জে এর মান কত, এইটা, তাই না? এখন আর আই জে, এই বস্তুটা যদি এই দিক পানে অবস্থান ভেক্টর হয়, তাহলে এই বস্তুর বেগ হবে এদিক পানে, ত্বরণও হবে এদিক পানে, তাহলে বল, সে বলও হবে এদিক পানে, আর ভরবেগ যে পি, সে ভরবেগ কিউ হবে এদিক পানে। এখন দেখেন যে এই আর আই জে এর একটা টার্ম আছে, যেমন এত
এই আর আই জে ইন্টু এফ আই জে। তাহলে এই যে বল দেখেন, এই অবস্থান ভেক্টর আর আই জে ক্রস এফ আই জে ইজ ইকুয়াল টু, কেন জিরো হবে বলেন তো? এই যে আর আই জের দিক কোন দিকে? এই দিকে। আবার এফ আই জের দিক কোন দিকে? সেই একই দিকে। যদি দিক এক হয় তাহলে ক্রস গুণ করলে সেটার মান জিরো হয়ে যায় না? তো সেই জন্য আমরা এই যে এখানে চলে আসেন, এই জন্য এখানে লিখেছি এফই, কিন্তু এফই প্লাস এফ আই জে, অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তু কণার সাপেক্ষে আর একটা বস্তু কণার যে অভ্যন্তরীণ বল কাজ করছে, সেই অভ্যন্তরীণ বলটাকে আমরা এখানে ভ্যানিশ করে দিচ্ছি। সরি, এখানে একটু ভুল বলে ফেলেছি, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে আসলে কোনো সম্পর্ক নেই। তো আসলে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা কি বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই তারপরে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল মানে কি? অবশ্যই বাইরের বল। তাহলে এই ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু এম ইন্টু এত, আর ডাবল ডট মানে এ, তাহলে এম এ, এফ ই, এফ এক্সটার্নাল, প্রযুক্ত বাহ্যিক বল। এখন আপনারা বলতে পারেন যে তাহলে স্যার যখন সিঙ্গেল পার্টিকেলের জন্য করলাম তখন আমরা এখানে এফ ই না লিখে শুধু এফ লিখলাম কেন? হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে এখানে এফ ই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এফ মানে আমাদের আহ টোটাল বল বোঝাইছেন, এখানে অবশ্যই এফ ই অর্থাৎ এক্সটার্নাল ফোর্স হিসেবেও লিখতে পারেন, কারণ বস্তুর পরে ভরবেগের পরিবর্তন হার বস্তুর পরে প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? তাহলে এখানে আমরা দেখলাম যে আহ, বস্তুর উপর যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করে, যেমন স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, তাই না? তাহলে সেই স্থির বস্তুকে যদি নড়াতে হয়, তার ভরবেগ যদি বাড়াতে হয়, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। আবার যদি সেই গতিশীল বস্তুকে থামাতে হয়, মানে তার অবস্থানের পরিবর্তন করতে হয়, বা যে ভরবেগে চলছে তার থেকে কম ভরবেগে নিয়ে আসতে, তাহলে কি বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। এই জন্য বলছি ভরবেগের পরিবর্তন হলেই, ভরবেগের পরিবর্তন কখন হবে? যখনই বাইরে থেকে বল প্রয়োগ করা হবে। যে এখন যদি তাহলে এখন দেখেন, ইফ বাইরে থেকে প্রযুক্ত বল জিরো হয়, তাহলে দেখেন ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো। যদি ডিপি ইজ ইকুয়াল টু জিরো, ইন্টিগ্রেশন করলে ডিপি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেয়ারফর দি টোটাল এক্সটার্নাল ফোর্স ভ্যানিশেস, দি টোটাল লিনিয়ার মোমেন্টাম ইজ কনজার্ভ। তাহলে আমাদের এই পর্যন্ত কত নম্বর লেকচার শেষ হলো বলেন তো? এই পর্যন্ত আমাদের 13 নম্বর লেকচার শেষ হয়ে গেল। এখন আমরা 14 নম্বর লেকচার শুরু করব। 14 নম্বর লেকচারে কি আছে? কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো দেখেন, কনসিডার এ সিস্টেম অফ এন পার্টিকেল অফ মাস এত, এন সংখ্যক পার্টিকেল, প্রত্যেকের এক একটা পার্টিকেলের মাস এমন, উইথ পজিশন ভেক্টরস আর আই, যেমন আর ওয়ান আর টু করে আর এন পর্যন্ত, এন্ড লিনিয়ার মোমেন্টাম পি আই, পি ওয়ান পি টু পি থ্রি করে পি এন পর্যন্ত। দেন দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি পার্টিকেল, আমরা কি শিখেছি? অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আই ইজ ইকুয়াল টু আর আই ক্রস পি আই। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি সিস্টেম, তাহলে অ্যাঙ্গুলার সিস্টেম মানে কি? এটা প্রত্যেকটা পার্টিকেলের হলে সিস্টেমটা হবে কি? টোটালটা, তাই না? টোটাল এম হবে, এই যে এটা সামেশন। তাহলে এখন এল ডট মানে কি? দেখেন এল ডট দিয়েছে, এল ডট মানে কি? টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করেছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হার, পরিবর্তনের হারটা বের করতে হচ্ছে। দেখি পরিবর্তনের হারটা ডিএল বাই ডিটি করেছে, তাহলে এটাকে একবারে এল ডট দ্বারা প্রকাশ করেছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে কি হবে? সামেশন চিহ্ন এখানে থেকে গেল। ঠিক আছে, এই যে যে গুণ করা শিখিয়েছিলাম, আর কে ডিফারেন্সিয়েশন করলে আর ডট হয়, আর পি বাইরে বসে যায় ডান পাশে। ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু অবস্থান পাল্টানো যাবে না, যে যেখানে আছে আগে পিছে আছে সে আগে পিছেই থাকবে। লেবাস প্লাস সামেশন থাকলো, যে আর বাইরে থেকে গেল, পি কে ডিফারেন্সিয়েশন করলে পি ডট হয়ে গেল, তাই না? আর এখন দেখেন সামেশন অফ আর ডট পি, পি আই এর মান এম ইন্টু এম ভি, ভি মানে কি? আর ডট। আবার এখানেও দেখেন পি ডট এর মান কি? ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি সমান আমরা প্রথমে কি শিখে আসলাম? এফ। তাহলে সেই এফ এখানে লিখে দিলাম, আর ক্রস এফ। তাহলে এখন দেখেন এই যে এইটার মান কিন্তু জিরো হয়ে যায়, তাহলে এটাও আর ডট, এটাও আর ডট, মানে ভি এবং ভি, তাই না? একই দিক, যেহেতু আর, আর ডট মানে কি? ভি, বেগ। এই যে একই ভেক্টর, যাতে এই দুইটা ভেক্টরের দিক একই, তাহলে এদের ক্রস গুণফল জিরো হয়ে যাবে, তাহলে বাকি থাকবে শুধু এই টার্মটা। তাহলে এটা এখানে লিখে দিলাম। এখন দেখেন বার্ট, এই যে জেলার ভরবেগের পরিবর্তনের হার কি? এই ভরবেগের পরিবর্তনের হার কি? বল না? এই ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বল।
বাট এফ ইজ ইকাল টু এফ এক্সটার্নাল ইন্টু সামেশন অফ এফ আই জে। এখন কথা হচ্ছে এই আই জেটা কোথা থেকে আসলো? এই যে আই জেটা আসলো এই যে এখান থেকে। মনে করেন এ একটা পার্টিকেল আছে, এ একটা পার্টিকেল আছে, তাহলে এদের অবস্থান ভেক্টর গুলো এই দুই দিকে। তাহলে এই দিকে ইর একটা বেগ আছে, ত্বরণ আছে, বল আছে, আবার ইরও এই দিকে একটা বল আছে, বেগ আছে, ত্বরণ আছে। আর এই যে আর আই জে কে এইটা দিয়ে প্রকাশ করেছে, আর আই জে এর দিক কোন দিকে? এই দিকে। তাহলে এই আর আই জে এর এইদিকে একটা বেগ আছে, একটা ত্বরণ আছে, একটা বল আছে, একটা ভরবেগ আছে। বুঝতে পেরেছেন? তাহলে এই আর আই জে মানে এই যে এই দিকটাকে বোঝাচ্ছে। তাহলে দেখেন এফ এই ওইটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ এই যে এই অবস্থান ভেক্টরের দিকে যে বল ভরবেগ পাবেন সেগুলো হচ্ছে বাহ্যিক ভাবে প্রযুক্ত বলের কারণে, এদিকেও তাই। কিন্তু এই যে এই দিকে বা এই দিকে এটা হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল ভরবেগ বা ইন্টারনাল ফোর্স। আচ্ছা এখন দেখেন এটা সমান এইটা, তাহলে আমরা কি পাবো? এই যে ডেল এফ আই মানে কি? এল ডট আই মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু সামেশন অফ আর ইনটু এই যে এফ। সরি, এখানে আমাদের এই এল সমান যে আমরা এই যে তীর চিহ্নটা দিয়েছিলাম এটা দিতে হবে না আমাদের। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডেল এল আর মানে তো আমরা এটা পেলাম, তাই না? অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হারই তো আমাদের এই যে টর্ক, এটা মানে টর্ক, তাই না? এখন দেখেন এই এফ আই, এই এফ আই কে আমরা এক্সটার্নাল প্লাস ইন্টারনাল হিসেবে লিখতে পারি। এখানে এই এফ আই এর মান এখানে বসাই দেন, বসাই দেওয়ার পরে দেখেন এইটা হয়, তাহলে আর কে উভয়ের সাথে গুণ করে দেন, আর এর সাথে যাবে আবার আর এর সাথেও যাবে, তাহলে এইভাবে লিখে দেন। লিখে দেওয়ার পরে এখন দেখেন এই জিনিসটা আই, এই জিনিসটাকে আহ এখন বলছে জে ইজ নট আই। কেন এই কথাটা বললো? এখন এই কথাটা এই কারণে বললো যে এফ আই ইন্টু, এখন যদি জে ইজ ইকাল টু আই হয়, তাই না? ওয়ান ধরেন আই এর মান ওয়ান, তখন কি হবে? আর ওয়ান ইন্টু জে ইজ ইকাল টু ওয়ান থেকে শুরু হবে, তাহলে এফ ওয়ান এফ ওয়ান। তাহলে এফ ওয়ান এফ ওয়ান মানে কি বোঝাই? এই যে এখানে চলে আসেন এইটা ইন্টু এইটা, তাই তো? এখন যদি এটাও যদি বুঝতে না পারেন তাহলে আমরা আই এ রেখে দিই। তাহলে আই এর মান যখন আই, তখন আর আই ইন্টু জে এর মান যখন আই, জে ইজ ইকাল টু আই, তখন এফ আই ইন্টু এফ আই। এফ আই ইন্টু এফ আই মানে কি? এই যে আর আই ইন্টু আর আই, তাই না? আর আই আই, তাহলে আর আই আই হয়ে যাবে এটা। এটা যদি আর আই আই হয়ে যায় তখন এই যে এই ভেক্টরটা এই আই ভেক্টরের সাথে কোইনসাইড করবে, তাই না? যে কোইনসাইড করলে তাদের দিক কি হয়ে যাবে? একই দিকে হয়ে যাবে না? তাহলে আর এর দিকেও যেই দিকে, আর আই আই এর দিকেও সে একই দিকে হবে। এই আর আই আই এর দিকে যদি একই দিকে হয়ে যায়, তাহলে এই আর আই আই, তাহলে আর আই আই একটা জিনিস ভেক্টর পাবো, আবার এই যে আর আর আই ভেক্টরের দিক হয়ে যাবে তখন এই দিকে, আর আই আই ভেক্টরের দিক হয়ে যাবে তখন এই দিকে, অর্থাৎ আর আই ভেক্টরের দিকে, তাই তো? এই আর আই ভেক্টরের যে বল এফ আই আই, এই বলটাও হয়ে যাবে এই দিকে, অর্থাৎ আর ভেক্টরের দিকে বল হয়ে যাবে। তাহলে দেখেন এফ আই আই যদি হয়ে যায়, তাহলে এফ আই আই এর বল আমরা কিন্তু চিত্র থেকে বুঝতে পারছি। যে এই চিত্র থেকে কি দেখলাম? যে আর আই থেকে আর জে বাদ দিলে আর আই জে হয়। তাহলে আর আই আই কখন হবে? যখন আর আই থেকে আর আই কে বিয়োগ করব, তাই না? তাহলে আর আই আই এর সাথে যদি আমরা এফ আই আই ক্রস গুণন করি, তাহলে যেহেতু আর আই এর দিকেও পাচ্ছে, আর আই এর দিকেও পাচ্ছে এই দিকে, তার মানে এই যে এটা কোইনসাইড করে যাবে, তাই না? আমরা এই যে দেখালাম এইটা যখনই আই হয়ে যাবে তার মানে কি এইটা এই অবস্থানে চলে এসে এইটার সাথে মিলে যাবে, ফলে এই যে দিক হয়ে যাবে আর আই আই, এবং আর আই এর দিক হয়ে যাবে একই দিক, ফলে আর আই এর যে বল এফ আই আই এই দিকে, এবং আর আই এর দিক একই দিক হবে, বলের দিক, অর্থাৎ এফ আই আই এবং আর আই এদের দিক একই দিকে হয়ে যাবে, ফলে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। সামেশন অফ এইটে, তার মানে এখন জিরো হবে একটা টার্ম, প্লাস নন জিরো হবে বাকি টার্ম গুলো। বুঝতে পারছেন? তাহলে যেহেতু জে ইজ ইকাল টু আই হলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়,
তাহলে জিরো হয়ে যায়। জিরোকে আমরা তো এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। তাই আমরা বলছি জে ইজ নট আই। তো আপনি এখানে জে ইজ নট আই না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে কি হবে বলেন তো, যখন ক্যালকুলেশন করা হবে তখন বারবার এরকম করে একটা জিরো আসবে, তাই না? ধরেন এই জিনিসটাকে আই এর মান 1 থেকে n পর্যন্ত, আর জে এর মান 1 থেকে m পর্যন্ত। তাহলে আমাদের এই সামকে যদি এক্সপান্ড করি তাহলে m ইনটু n সংখ্যক টার্ম আসে, তাই না? n সংখ্যক টার্মের মধ্যে একটা টার্ম হবে জিরো। এই জিরো টার্মটাকে যোগ করলে কোনো পরিবর্তন নেই, তাহলে এখান থেকে একটা টার্ম বাদ হয়ে যায় তখন। মানে একটা টার্মের মান জিরো হয়ে যাওয়া মানে একটা টার্ম বাদ হয়ে যাওয়া। যাক, এটা বলার জন্য আমি অনেক বেশি কথা বলে ফেললাম, এই জন্য হয়তো বা আপনাদের একটু বোঝার অসুবিধা হয়ে যেতে পারে। এটা শুধু মনে রাখেন যে যেহেতু আর আই এবং জে ইজিক্যাল টু আই হলে আর আই এবং এফ আই এর দিক একই হয়ে যায়, ফলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়। তাই জে এর মান যদি যখন আই হবে তখন আমরা সেই টার্মটা বাদ দিয়ে দেবো, মানে জিরো হয়ে যাবে মানে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়াটাকে সংক্ষেপে আমরা ম্যাথমেটিক্যালি এইটা দিয়ে ডিনোট করে দিচ্ছি, মানে আই জে ইজ নট আই, তখন এই টার্মটা বাদ হয়ে গেল আমাদের। নাও কনসিডার, এই যে এই টার্মটাকে আমরা এ হিসাবে কনসিডার করছি, ওকে? আর এই ইকুয়েশনটা স্টার আর এই ইকুয়েশনটা এক। তাহলে তাহলে এখানে লিখি উই মে ইন্টারচেঞ্জ দি সিম্বল আই এন্ড জে, দেন তাহলে এ আই এবং জে ইন্টারচেঞ্জ করেছে, অর্থাৎ আই এর জায়গায় জে বসিয়েছে। তাহলে এখানে আই ছিল, আই এর জায়গায় জে করেছে, আর এখানে জে ছিল, জে এর জায়গায় আই করেছে, এখানে আই ছিল, আই এর জায়গায় জে লিখেছে। দেখেন এটার মধ্যে ইন্টারচেঞ্জ ঘটেছে। তাহলে আর আই ছিল, আর জে হলো, এফ আই জে ছিল, এফ জে আই হলো, তাই না? তাহলে এইটা ইজ ইকুয়াল টু দেখেন মাইনাস এই সামুশনের এখানে যা ছিল এই সামুশন তাই লিখেছে, আর যে যা ছিল আর যে তাই লিখেছে, কিন্তু এফ জে আই কে এফ আই জে করেছে। এই এফ জে আই কে এফ আই জে করার কারণে এখানে একটা মাইনাস হয়েছে, সিন্স এফ জে আই ইকুয়াল টু এফ আই জে। কেন এই কথাটা লিখলো দেখেন, এই যে এখানে আর আই থেকে আর জে বাদ দেওয়ার কারণে পাচ্ছি আর আই জে, তাই না? তাহলে আর জে আই সমান কত হবে বলেন তো? আর জে থেকে আর আই বাদ দিতে হবে। এখন আর জে থেকে আর আই বাদ দেওয়ারকে আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি লিখতে পারি? আর আই মাইনাস আর জে, তাহলে ইজিক্যাল টু মাইনাস আর আই জে। এই আর আই জে এর দিকে যে বল সেটাকে এফ আই জে বলি, তাই তো? আর আই জে এর দিকে যে মান, বলের মান, সেটাকে এফ আই জে বলি। তাহলে দেখেন আর জে আই ইজিক্যাল টু মাইনাস আর আই জে। তাহলে আর জে আই এর দিকে যে বলটা হবে সেই বলটা হবে কি? আর আই জে এর দিকে যে বলটা তার বিপরীত চিহ্নধারী। তাহলে আর জে আই এর দিকে যদি প্লাস বল থাকে তাহলে আর আর জে আই এর দিকে যদি বল এফ জে আই হয়, এবং এইটার দিকে যে বল পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এফ জে আই, আর এইদিকে আর আই জে এর দিকে যে বল পাচ্ছি সেটাই এফ আই জে। তাহলে এখন দেখেন এই আর আই জে আই সমান মাইনাস আর আই জে, তাহলে এই এফ জে আই সমান হয়ে যাবে মাইনাস এফ আই জে, তাহলে বলের দিকও বিপরীত হয়ে যাবে। অর্থাৎ দেখেন এই যে আর আই এর জে দিক কোন দিকে? এই দিকে। তাহলে আর জে আই এর দিক কোন হবে? এই ভেক্টর অনুযায়ী আর জে এর দিক মান হয়ে যাবে এই দিকে, তাই তো? তাহলে বল একটা এইদিকে কাজ করবে আর একটা বল থাকবে এইদিকে, এই বলটা সমান এবং বিপরীত। তাহলে এফ জে আই ইজিক্যাল টু এফ আই জে মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসাই দিয়েছে। এখন অ্যাডিং 1 and 2, এই যে 1, এই 1 এবং এই 2 যোগ করেছে, তাহলে যোগ করলে কি হয়? 2a ইজিক্যাল টু, মানে সামেশন অফ আই আই জে, তাহলে এটা যোগ করে দিলে এই যে 2a সমান এই অংশটা পাই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে সামেশন অফ জে আই ইজ নট জে আর সামেশন অফ আই জে ইজ নট আই, এই দুইটা কি সমান? হ্যাঁ, এই দুইটা সমান। তো এটা কোনো পরিবর্তন না, এই দুইটা সামকে এই সাম অফ আই আই ইজ নট জে আকারে লিখে দিতে পারেন। এইটাকে আমরা পাচ্ছি 3 নম্বর ইকুয়েশন হিসেবে। আর ফ্রম ফিগার, এটা এফ বড় হাতের, এটা একটু ঠিক করে নিন। এই ফিগারটা আঁকে, এখান থেকে বলা হচ্ছে যে
আর আই জে এটা কি রকম এর পরিচয় দেওয়া হচ্ছে। আর আমি তো আর আই জে পরিচয় দেওয়ার মাধ্যমে বললাম যে প্রত্যেকটা অবস্থান ভেক্টরের সাথে বল, বেগ, ত্বরণ, ভরবেগ এগুলো সব এগুলো সব কাজ করবে। তাই ইকুয়েশন 3 বিকামস 2a is equal to এত, তাই তো? ইকুয়েশন 2 সরি ইকুয়েশন 3 তে পেলাম কোনটা? এইটা। তাহলে আর আই মাইনাস আর জে, তাহলে আর আই মাইনাস আর জে সমান আর আই জে পেলাম, আর আই জে 2a is equal to এত পেলাম। তাহলে এখন দেখেন ইয়ার আর আই জে এবং এফ আই জে আর ইন দি সেম ডাইরেকশন। অনেকক্ষণ ধরে কিন্তু আমি একই কথা বলেছি। আর আই জে এর দিক কোন দিকে? এই দিকে। আবার তাহলে এই দিকে যদি আর আই জেড দিক হয়, তাহলে যেদিকেই অবস্থান ভেক্টর থাকবে সেদিকে বল পাবো, বেগ পাবো, ভর বেগ পাবো, ত্বরণ পাবো, সব পাবো। তাহলে এফ আই জে হচ্ছে আর আই দিকে প্রযুক্ত বল, মানে মানে ইন্টারনালি প্রযুক্ত বল, তাই তো? তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। ইহার আর আই জে আর সেম ডাইরেকশন, দেন এইটার ক্রস ভেক্টর হচ্ছে 0। তাহলে এ 2 এর মান 0, তাহলে এ এর মানও 0 হয়ে যাবে। নাও ফ্রম ইকুয়েশন স্টার বিকামস, এই যে অংশটাই চলে আসে। অর্থাৎ দেখেন ইকুয়েশন স্টার থেকে লিখছিলাম যে এক্সটার্নাল ফোর্স প্লাস ইন্টারনালি যে বলটা কাজ করছে, তাহলে ইন্টারনাল বলটাকে আমরা ইন্টারনাল টর্ক, এখন তো অ্যাঙ্গুলার ভেক্টরের অ্যাঙ্গুলার বেগের ক্ষেত্রে তার কোনো বল কাজ করে না, মানে অবস্থান ভেক্টর ইনটু বলের গুণফল অর্থাৎ টর্ক কাজ করে। তাহলে ইন্টারনাল টর্ক, এই ইন্টারনাল টর্কটা আমরা 0 পালাম, তাই না? তাহলে আমাদের শুধু এক্সটার্নাল টর্কটাই থাকছে। তাহলে এখন এই যে এটাকে আমরা লিখছি, এই এটাকে আপনি দিয়ে ইন্টারনাল টর্ক হিসেবেও ডিনোট করতে পারেন বা টর্ক আকারেও রেখে দিতে পারেন। যে টর্ক এক্সটার্নাল অথবা শুধু টর্ক যাই লেখার না কেন হবে হিয়ার, এই যে এক্সটার্নাল টর্ক এইভাবেও লিখতে পারেন ইজিক্যাল টু এত। ইফ এই টর্ক যদি 0 হয়ে যায় তাহলে এল ডট মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভরবেগের পরিবর্তন 0। তাহলে এই এল ডট মানে কি? এই এল ডট মানে তো ডিএল বাই ডিটি। খালি ডি এল ইজ ইকাল টু 0 হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে কি হবে? এল ইজ ইকাল টু কনস্ট্যান্ট, দেয়ারফর দি টর্ক ইজ দেন দি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ। তাহলে এটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের সূত্র প্রয়োগ করলাম। তো আমরা এটা কত নম্বর লেকচার শুরু করছিলাম বলেন তো? এটা শুরু করছিলাম আমরা 14 নম্বর লেকচার। তো এখানে কিন্তু 14 নম্বর লেকচারটা শেষ হবে আপনার এই যে এই জায়গায়, এই যে এর মান যেখানে ধরে নেননি, এই জায়গায় 14 নম্বর লেকচার শেষ হবে এবং এই জায়গা থেকে আমাদের 15 নম্বর লেকচার শুরু হয়ে এই প্রশ্ন, এই প্রবলেমটা যেখানে সলভ হয়ে গেছে সে জায়গায় হচ্ছে আমাদের এই 15 নম্বর লেকচারটা শেষ হয়ে যাবে। এখন আছেন 16 নম্বর লেকচারে। 16 নম্বর লেকচারে আমরা কি দেখবো? কনজারভেশন অফ এনার্জি। তো এটা আপনারা বোঝার জন্য, পরীক্ষার জন্য না পড়লেও হবে, বোঝার জন্য আপনারা এমনি জাস্ট যাদের পড়ার আগ্রহ আছে একটু দেখতে পারেন। সাপোজ দি ith particle is displacement through is del ri, তার মানে আমরা কিন্তু যে ধরে নিচ্ছি যে এম আই সংখ্যক বস্তু আছে, আর আই সংখ্যক অবস্থান ভেক্টর আছে। তাহলে ith particle অর্থাৎ আইতম পার্টিকেলের অবস্থান ভেক্টরকে ডি আর আই দ্বারা ডিনোট করলাম। দেন দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দি ফোর্স এফ আই ইজ এফ আই ইন্টু DRI, which can be expressed as, এটাও কিন্তু সিস্টেম অফ পার্টিকেলের জন্য, which can be expressed as, এই যে বস্তুর অবস্থানের পরিবর্তন হলো তার মানে কি ভরবেগের পরিবর্তন হয়ে গেল। টোটাল ওয়ার্ক FI is equal to এত, which can be expressed, এইভাবে এক্সপ্রেস করছি। কেন এক্সপ্রেস করছি দেখেন তো, এই যে এফ এফ সমান কি এম এ সমান কি আর ডাবল ডট, তাই না? এখন এই আর ডাবল ডট মানে কি ডি বাই ডিটি ইন্টু এম আর সিঙ্গেল ডট, এফ মানে এম এ মানে কি আর ডাবল ডট, এই আর ডাবল ডট মানে কি এই যে একটা ডট দিলাম আর বাইরে ডিফারেন্সিয়েশন করে দিলাম। তাহলে এইটাকে কিভাবে লেখা যায়? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এখন এই এফটা কি বলেন তো? এই এফটা হচ্ছে এক্সটার্নাল, ওই যে আমরা যে একবার করে আসছি এখানে, এখানে সব কিন্তু দেখাই আসছি। তো এই জিনিসটাকে আমরা এখন কাজে লাগাচ্ছি শুধু। তাহলে এফ সমান এফ এক্সটার্নাল প্লাস ইন্টারনাল এফ, তাই তো, ইন্টু ডেল আর আই। তাহলে এই ডি আর আই দুইটার সাথেই গুণ হয়ে গেল, আর এর সাথে কিন্তু কোনো সামেশন নেই, এটা কিন্তু ভাবার দরকার নেই। কারণ হচ্ছে কি আমরা শুধু আই
পার্টিকেলটা কনসিডার করেছি, মানে আই এর মান কত, 1 থেকে n পর্যন্ত, তাই তো? এখানে আই মানে হয় ফার্স্ট পার্টিকেল না সেকেন্ড পার্টিকেল অথবা তম পার্টিকেল, অর্থাৎ আমরা একটা পার্টিকেলের জন্য এখানে হিসাব করছি। একটা পার্টিকেলের জন্য যেহেতু হিসাব করছি, তাহলে এইটা সমান এইটা লিখলাম। এখন আপনি বলতে পারেন স্যার একটা পার্টিকেলের জন্য যখন লিখছি তাহলে এইটা তো আমরা আগের প্রবলেমে করে আসলাম সিস্টেম অফ পার্টিকেলের জন্য আছে। হ্যাঁ, এখানে দেখেন আইটা হচ্ছে স্থির, এখানে আই এর মান যদি 1 হয় তাহলে আর বাকি সব পার্টিকেল আছে না, জে এর মান 1 থেকে কত পর্যন্ত হবে, n-1 পর্যন্ত হবে। সরি, জে এর মান 1 থেকে 1টা বাদ হয়ে যাবে, জে এর মান 2 থেকে n-1 পর্যন্ত হবে। এখন এফ এর মান যদি এখানে আই এর মান যদি 2 হয় তাহলে জে এর মান হবে কি 1, তারপরে 2 বাদ যাবে, 3 থেকে n পর্যন্ত হবে, এরকম। 8 ইন্টু ডি আর আই, তাহলে এটা এইভাবে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে লিখলাম সিন্স ডি আর আই সমান, ডি আর আই সমান কি লেখছে, এই যে এইটা লেখছে। কেন এটা লেখছে বলেন তো? এখন দেখেন ডি আর আই বাই ডিটি সমান আর আই ডট, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই লাইনটা থেকে এই লাইনে আসতে পারি না? হ্যাঁ, তাহলে সিন্স এত সমান এত, ইকুয়েশন 1 ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, এই যে এখানে ডি আর আই এর জায়গায় এইটা বসাই দিয়েছে, ঠিক আছে? আর এই ডাইন পাশের এই জায়গাটা কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ ডি আর আই এর কোনো পরিবর্তন করিনি। এটা একটা টেকনিক, আমি যে আর আই এর মান সব জায়গায় পরিবর্তন করব তা না। তাহলে এখন দেখেন এইটার মান কত হয়ে যাচ্ছে, আহ এই যে ডট চিহ্ন দেওয়া আছে, তার মানে এটার মান হয়ে যাবে তখন কত, এটা একটা রিভার্স ক্যালকুলেশন করেছে, অর্থাৎ এইটাকে ক্যালকুলেশন করেন, দেখেন এখানে চলে আসবেন। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, হাফ ইন্টু এম আই বাইরে চলে আসবে, আর ডট আই স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করা হবে কত হবে, 2 আর ডট আই ইন্টু জি আর ডট আই বাই ডিটি। আর এই যে এখানে বাইরে থাকে কত, এম ইন হাফ ইন্টু এম আই বাইরে থাকে, এই যে এই টু কেটে গেলে এম আই আর ডট আই ইন্টু ডি আর আই বাই ডিটি আমরা পেয়ে যাই। তাহলে এখন কত হয়, তাহলে ডি বাই ডিটি ইন্টু, এটাকে সাজিয়ে লিখতে পারি এম আই, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি আর ডট আই, এটা পাচ্ছি। আর সঙ্গে এই যে এই আর ডট আইটা কি ডট প্রোডাক্ট হিসেবে রয়নি, এটা কিন্তু দেখেন এই যে ডট প্রোডাক্ট হিসেবে আছে। তাহলে এখানে ডট ডট প্রোডাক্ট অবস্থানে এ ক্রস বি ইজ ইকাল টু মাইনাস বি ক্রস এ, কিন্তু এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ, তাহলে এটা লিখতে পারি। আর এখানে তো ডিটি, এখানে এই যে ডিটি তো এখানে থেকেই যাচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা শুধু রিভার্স ক্যালকুলেশন করেছি, মানে ক্লাসিক্যালে বললাম না মাঝে মাঝে এরকম রিভার্স ক্যালকুলেশন করতে হবে, এখান থেকে এখানে এসে আমরা এখান থেকে এখানে যেতে পারবো কিভাবে কাজ করলে, তো সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে আমাদের এই পর্যন্ত হওয়ার পরে দেখেন পরের লাইনে কি করছি, ফর দি সিস্টেম অফ পার্টিকেলস দি অ্যাবভ ইকুয়েশন বিকাম। এখন আমরা এতদূর পর্যন্ত কি করলাম বলেন তো, আই এর মান স্থির রেখেলাম, আই এর মান হয় 1 2 বা 3 বা যাই হোক একটা আইতম পার্টিকেল স্থির রেখেলাম, আর জে এর মান ভ্যারি করাচ্ছিলাম। এখন বলছে ফর দি সিস্টেম অফ পার্টিকেল, আই জে দুইটাই ভ্যারি করবে, তাই না? আই এর মান 1 থেকে n পর্যন্ত, জে এর মান 1 থেকে n পর্যন্ত। ফর দি সিস্টেম অফ পার্টিকেল দি অ্যাবভ ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা কি হয় দেখেন তো, এইটা সামশন অফ আই, অর্থাৎ এখানে যে আই আছে সে আই, এখান থেকে একটা পার্টিকেল নিছিলাম, আই এর মান একটা সিঙ্গেল পার্টিকেল নিছিলাম, এখন হবে কি সাম হয়ে যাবে এটা, এইটা ইজিক্যাল টু সামশন অফ আই এফ আই এক্সটার্নাল, এই যে এইটা, আর এখানে তো সামশন অফ জে আছে, তাহলে এখানে সামশন অফ আই জে এত হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে লেট এ সমান এফ আই ইন্টু ডেল আর আই ধরে নিয়েছে, এই যে এই অংশটা সমান এ ধরে নিয়েছে, ঠিক আছে? উই মে ইন্টারচেঞ্জ দি সিম্বল আই এন্ড জে, উই গেট এ আই ইজ ইকুয়াল টু এফ জে, এইটা লিখেছে, লিখার পরে দেখেন এই দুইটাকে যোগ করে দিয়েছে, এইটা এবং এইটাকে যোগ করে দিয়েছে, যোগ করলে কি হবে 2a।
এখানে এটা কোনো নাম্বার দেননি, তো এখানে আপনারা এ দিতে পারেন আর এটাকে দিতে পারেন বি। তাহলে লিখবেন এ প্লাস বি ইমপ্লাইজ এ প্লাস বি থেকে আমরা এটা পাই। এখন দেখেন আমরা আগেই কিন্তু করে আসছি এফ জে আই ইজিক্যাল টু মাইনাস এফ আই জে, দেন এইটা সমান এই যে এই লাইনটা সমান কি হবে, এ ইজিক্যাল টু দুই, এইখানে ডান দিকে চলে আসলে হাফ হয়ে গেল, এইটা হবে। এইটা সমান কি হবে, হাফ ইন্টু এফ আই জে কমন চলে গেল, ডি থাকলো, ডি এই অপারেটর ডি অপারেটরটাও এই দুই জায়গা থেকে কমন চলে আসলো, এসে এই যে এটা হয়ে গেল আমাদের। তাহলে ইউজিং 3 ইন 2 উই গেট, এই যে 2 এ আমরা বসাই দেবো, বসাই দিয়ে কত পাবো দেখেন তো, এই যে এটা এখানে রেখেই দিয়েছে, আর এইটাও এখানে রেখে দিয়েছে, আর এখানে হবে এই যে এইটার মান বসাই দেবো, তাই না? তাহলে এই 2 নম্বর ইকুয়েশনটা কিন্তু এখানে পুরোপুরি লিখে দিয়েছে, লিখে দিয়ে ইকুয়াল টু এই যে এই অংশটার মান, এই অংশটা বসিয়ে দিয়ে আমরা বলছি এটা 4 নম্বর। তাহলে এখন আমরা কত নম্বর লেকচার করছিলাম বলেন তো, 16 নম্বর লেকচার। তো এই পর্যন্ত করলে আমাদের 16 নম্বর লেকচার শেষ হলো, এবং আমরা এখান থেকে 17 নম্বর লেকচার শুরু করব। এখন দেখেন বলছে ইফ দি ফোর্স ইজ কনজার্ভড দেন দি ফোর্স এফ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এত। দেখেন এইটা কিন্তু এই যে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন করার সময় একটা কথা বলছিলাম, যদি ফোর্স হচ্ছে কনজার্ভড ফোর্স হয় তাহলে এটা একটা বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি ভি থেকে ড্রাইভ করা যায়। অর্থাৎ এখানে কিন্তু উদাহরণ দিয়ে বলছিলাম এইটা মাটি, এটা ছাদ, একটা ইটকে আপনি এই মাটি থেকে ছাদের করে তুললে কাঁচটা বিভব শক্তি হিসেবে জমা হবে, আবার এই ইটটাকে যদি আবার মাটিতে ফেলে দেন তখন এই বিভব শক্তি খরচ করে এই ইটটা নিচে এসে পড়বে এবং বিভব শক্তির পরিমাণ 0 হয়ে যাবে, অর্থাৎ পুরো বিভব শক্তিটা খরচ করে নিচে এসে পড়বে, তাই না? এই যে আর ভি ইজ এ পটেনশিয়াল এনার্জি, আর এই ডেল ভি আই কে কিভাবে লিখতে সেটা তো আমরা ওই ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন অফ মোশনের সময় লিখেছি, এখানে আমাদের ওইটার দরকার নেই। অতএব আমরা এখানে চলে আসবো এফ ই আই ইজ ইকাল টু মাইনাস এইটা, এবং এফ আই ইজ ইকাল টু মাইনাস এইটা লিখে দেবো। দেন দি ইকুয়েশন 4 বিকামস কি হবে, বাম পাশের অংশ বাম পাশে রেখে দিয়ে এই যে ডান পাশের অংশ এইভাবে আমরা লিখে দিলাম। অর্থাৎ এফ আই এর মান আর আর আই জে এর মান এই জায়গাটা আমরা বসিয়েছি, সরি এই জায়গাটাই বসিয়ে দিয়েছি। এখন দেখেন এইটা আর এটা মাইনাসটা এখানে আসতে প্লাস হয়ে যাবে, আবার এই মাইনাসটা এখানে আসতে প্লাস হয়ে যাবে, ইজিক্যাল টু 0 হয়ে যাবে। এখন বলছে বাই ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে ইন্টিগ্রেটিং করলে কি হবে, এই যে ডি বাই ডিটি এইটা চলে যাবে। তাহলে এই দেখেন এই যে এতক্ষণ আমরা যে ডিটি রেখে দিয়েছিলাম, এই ডিটি বাই ডিটি এখান থেকে কেটে দিলাম আমরা, কাটাকাটি হয়ে গেলে এখানে থাকলো কি ডি ইন্টু এত। তাহলে ডি ইন্টু এত এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা শুধু এই অংশটা পাবো। তাহলে ইন্টিগ্রেটিং করলে আমরা এইটা পালাম, তাহলে এইটাকে ইন্টিগ্রেটিং করতে হবে কি ডি আর আই এর সাপেক্ষে, তাহলে এইটা পালাম। আর এখন দেখেন এখানে এই যে ডেল, এইটার মান কত বলেন তো, এইটার মান হয় ডেল ভি পটেনশিয়াল এনার্জি ভিই বাই ডেল আর আই। তো এই যে এই অংশ আর এই অংশ কেটে গেলে এখানে শুধু ডেল ভি থাকে, বুঝতে পারছেন? এখানে কিন্তু এরা এখানে এটা করে দিই, মানে শীটটা যিনি তৈরি করেছে তিনি এই জায়গাটায় ডেল এর মানটা এখানে বসাই দিইনি। আবার এখানে দেখেন ডেল আই যে মানে কি, এই ডেল এত বাই ডেল আর, সরি কন্ট্রোল জেড, ডেল আর আই জে। আর এই ডেল আর আই জে এর মান কত হয়, ডেল আর আই জে এর মান মানে কি, আর আই জে কত বলেন তো, আর আই মাইনাস আর জে। তাহলে এই অংশটার সাথে এই অংশটা কাটাকাটি হয়ে যাবে, এখানে শুধু থাকবে কি ডেল, এই ডেল ইন্টু এইটার সাথে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে এটা থাকবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, একটু ভালো করে লিখলে হয়তো বুঝতে পারতেন। দেখি কি করা যায়। তো এই অংশটা, এটা পুরো অংশটা আমরা লিখে দিই এখানে, ঠিক আছে? এটা বাদ দিয়ে, সরি কন্ট্রোল জেড ডি বাই
ডি আর আই, এইটার মান হচ্ছে এত ইন্টু ভি ই আই ডট ডি আর আই, তাই না? তাহলে এইটা এইটা কেটে গেল না, তাহলে এখানে থাকলো কত? এখান থেকে এই পর্যন্ত থাকলো। থাকলে এটাকে যদি ইন্টিগ্রেশন করা যায় ভি এক্সটার্নাল এর সাপেক্ষে, তাহলে এই যে সামেশন আছে তাই না, এই সামেশন এটা বসে গেল। আবার এই টার্মে আসেন, এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে হাফ তো হাফে থেকে গেল, এই যে এই অংশটাকে লিখবো আমরা। এই অংশটাকে লিখলে হবে জেল আর আই যে, তাহলে ডি, সরি, এই অংশটাকে লিখতে হবে এই এই যে ন্যাবলার মান হবে এখানে ডি আর আই জে ইন্টু ভি আই জে। আর এই যে এই অংশটা তো গুণ হয়ে আছে এই জায়গায়, তাই না? এই যে অংশটা এই জায়গাটাই গুণ হয়ে আছে। আর এই ডি আর আই জে মানে কত? ডি আর আই মাইনাস আর জে ভি আই জে। এই যে এই জায়গায় কি আছে বলুন তো? এই জায়গায় আছে এই যে এখানে দেখেন ডেল আর আই জে, তাহলে এই অংশটা, তাহলে এই অংশটার সাথে এই অংশটা কাটা গেলে এখানে শুধু ডিভিআই জে থাকে। তাহলে ডিভিআই জে কে ইন্টিগ্রেশন করলে এই যে এই সাম হাফ এখানে বসে গেল, এই সাম এখানে বসে গেল, আর ভিআই জে ডিভিআই এর সাথে ইন্টিগ্রেশন করলে ভিআই জে হলো ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন দেখেন হাফ ইনটু এম আই আর ডট আই, আর ডট আই মানে কি ভি, হাফ ইনটু এম ভি স্কয়ার সমান কি কাইনেটিক এনার্জি টি, আর এই টোটাল এই জিনিসটাকে বোঝায় পটেনশিয়াল এনার্জি। তাহলে এই যে ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনে টি এবং ভি এর যে মান ব্যবহার করছিলাম মনে আছে? টি এর মান কত? হাফ ইনটু এম ভি স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি ভি এর মান কত? ভি আই, মানে এক্সটার্নাল পটেনশিয়াল এনার্জি প্লাস হাফ ইনটু ইন্টারনাল পটেনশিয়াল এনার্জি সমান টোটাল পটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি সমান এইটা, পটেনশিয়াল এনার্জি সমান এইটা। এটা কিন্তু মনে রাখবেন। therefore the total energy of the force acting on the system of particle is conserved। তার মানে কি, এই যে এদিকে জিরো আছে, এদিকে ইন্টিগ্রেশনের ফলে কি হবে? এখানে একটা কনস্ট্যান্ট যোগ হবে। আমরা ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট যোগ করি, টি প্লাস ভি ইকুয়াল টু কনজার্ভ। এখন আপনারা জানেন যে মৌলিক শক্তি অনেকগুলো, পরমাণু শক্তি, সৌর শক্তি, বিদ্যুৎ শক্তি, গতি শক্তি। আসলে মেকানিক্যাল সিস্টেমে মৌলিক শক্তি দুইটা, একটা পটেনশিয়াল এনার্জি আর একটা গতি শক্তি কাইনেটিক এনার্জি। তাহলে আমরা তো এখানে মেকানিক্সের, ক্লাসিক্যাল মেকানিক্স তো মেকানিক্স, তাই না? তো এখানে দেখেন টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি যোগ করে আছে টোটাল এনার্জি, এবং সেটি কি কনস্ট্যান্ট অর্থাৎ কনজার্ভ হচ্ছে। যদি বল এনার্জি কনজার্ভ হচ্ছে কখন? এই যে এখানে দেওয়া আছে দেখেন, যখন এফ আই জে, যখন কোনো, আচ্ছা ওইটা প্রথমে না এখানে লাস্টে দেওয়া আছে। therefore total energy is conserved if total force acting on the system of particle is conserved। যদি ফোর্স কনজার্ভ করে কিন্তু টোটাল এনার্জিও কনজার্ভ হবে। অর্থাৎ বল যদি কনজার্ভ বল, মানে সংরক্ষণশীল বল হয়, অর্থাৎ যেখানে যে দেখেন একটা উদাহরণ দেখালাম যে ইট উপর ছাদের উপরে তোলা এবং ছাদের উপর থেকে নিচে ফেলা, এরকম করে সাইকেলিক, মানে এখান থেকে এখানে যাবে আবার এখান থেকে এখানে ফিরে আসবে, এইভাবে এই চক্রটা চলতেই থাকবে। এরকম হলে এনার্জি কনজার্ভ করবে। তাহলে এখানে আমাদের 17 নম্বর লেকচার শেষ করলাম। এই 17 নম্বর লেকচার শেষ করার মাধ্যমে আমরা এই দ্বিতীয় টিউটোরিয়ালটা শেষ করছি।